এই যে আমি ধরলাম একটা অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডির এখানে হচ্ছে লাইট চেইন এবং হ্যাভি চেইন অলরেডি আমি আঁকাইছি। তো এখানে যে ভ্যারিয়েবল পোর্শন, কিসের ভ্যারিয়েবল পোর্শন? ফ্যাব যে পোর্শনটা, ফ্র্যাকশন ফর অ্যান্টিজেন বাইন্ডিং, আমরা সবাই জানি যে এই পোর্শনে হচ্ছে এখানে অ্যান্টিজেন বাইন্ড করে। তো এটা আমি ধরলাম একটা আইজিজি অ্যান্টিবডি, যেটা ডাইভ্যালেন্ট, যেহেতু দুইটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করছে, এবং এটা একটা মনোমার। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন, এদের মধ্যে এই যে ইন্ট্রাকশনটা হইল, এটাকে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এবং হিউমেরাল যে ইমিউনিটি, হিউমেরাল বা আমরা বলতে পারি অ্যান্টিবডি মিডিয়েটেড যে ইমিউনিটি, এই জায়গায় কিন্তু এই অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হওয়াটা মাস্ট। এবং এই যে কোন, আমরা এটাও জানি যেখানে কিন্তু হাইলি স্পেসিফিক থাকে। স্পেসিফিক মানে একটা পার্টিকুলার অ্যান্টিজেনের সাথে একটা পার্টিকুলার অ্যান্টিবডি কিন্তু বাইন্ড করে, বা এদের মধ্যে রিয়াকশন হয় বা ক্রস রিয়াকশন হয়। এজন্য আমরা যদি অ্যান্টিবডিটা জানি, তাহলে অ্যান্টিজেন কোনটা সেটা আমরা বুঝতে পারি। অথবা আমরা যদি অ্যান্টিজেনটা জানি, তাহলে অ্যান্টিবডি কোনটা সেটা বুঝতে পারি। ঠিক একইভাবে অ্যান্টিবডিটা জানলে আমরা অ্যান্টিজেন কোনটা সেটা বুঝতে পারি। সো এই যে অ্যান্টিজেন জানলে অ্যান্টিবডি বুঝতে পারতেছি, বা অ্যান্টিবডি জানলে অ্যান্টিজেন বুঝতেছি, এর মাধ্যমে আমরা যে কোনো একটা ডিটেকশনের মাধ্যমেই কিন্তু ডায়াগনোসিস করতে পারি। এই যে টেস্টগুলো আমরা পড়ব, যে টেস্টের মাধ্যমে এভাবে আমরা অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি এগুলো ডিটেক্ট করতে পারবো, সেগুলো ইমিউনোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা পড়তেছি। আমরা এই ভিডিওটা অনেক বড় হবে, বাট আমরা ট্রাই করবো ধৈর্য সহকারে দেখার। অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো, যেগুলো আমাদের পুরা মাইক্রোবায়োলজি পড়ার মধ্যে কিন্তু এগুলো লাগবে। এখন আসো যে এই যে মানে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের যে ইন্ট্রাকশনটা হয়, এই ইন্ট্রাকশনটা কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়েকশন, এবং এটা হাইলি স্পেসিফিক। অলরেডি আমি বলে ফেলছি যে স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে স্পেসিফিক অ্যান্টিবডি বাইন্ড করে বা ক্রস রিয়াক্ট করে। আচ্ছা, এবং হাইলি স্পেসিফিকের পাশাপাশি এটা কিন্তু ফার্ম এবং রিভার্সেবল। এটা বলতে যেটা বুঝেছি, এদের মধ্যে যে কানেকশনটা হচ্ছে, এই কানেকশনটাকে আমরা বলি যে অ্যান্টিজেন অ্যান্টিবডির এদের মধ্যে অ্যাফিনিটি, অর্থাৎ একটা অ্যান্টিজেন যখন একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করতেছে, অ্যাফিনিটির মাধ্যমে বাইন্ড করতেছে, এই যে বন্ডিংটা, এটাকে আমরা অ্যাফিনিটি বলি। ঠিক আছে, এখন আসো আর একটা টার্ম এখানে আছে, সেটা হচ্ছে অ্যাভিডিটি। অ্যাভিডিটি মানে কি, এখানে আমি একটু বলে যাই। যেমন ধরো আমরা জানি আইজিএম যে অ্যান্টিবডি, আইজিএম অ্যান্টিবডিটা পেন্টামার হিসেবে সার্কুলেশনে থাকে। সো এভাবে পেন্টামার হিসেবে আসে। তো এরা কিন্তু আমরা জানি যে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। 10টা অ্যান্টিজেনের সাথে, যেহেতু 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, এজন্য এদের যে অ্যাফিনিটি, প্রত্যেকটার অ্যাফিনিটিকে যে আমি যদি যোগ করি, তাহলে আমি যেটা পেতেছি সেটা হচ্ছে অ্যাভিডিটি। সো আলটিমেটলি অ্যাভিডিটি মানে হচ্ছে একটা টোটাল বা একটা সাম আপ, টোটাল যেভাবে কানেক্টেড আছে টোটাল ইন্ট্রাকশনের মাধ্যমে, সেটাকে আমরা বলতেছি অ্যাভিডিটি। সো অ্যাভিডিটি টার্মটা অনেক ব্রড একটা টার্ম। এখন আসো যে এরা রিভার্সেবল, এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন রিয়াকশানটা কিন্তু সুইটে ফেলানো পসিবল। এটা যে এক বাইন্ড করছে মানে সারা জীবন এভাবেই বাইন্ড করে থাকবে এরকম না, এদের ছোটা পসিবল, রিভার্সেবল। আচ্ছা, এবং এখানে দেখা যায় যে ইন্টার মলিকিউলি রিয়াক্ট করে, এবং এই যে অ্যান্টিবডির যে জায়গাটাতে অ্যান্টিজেনটা বাইন্ড করে, সেই জায়গাটাকে অ্যান্টিবডির সেই জায়গাটাকে আমরা জানি আমরা প্যারাটোপ বলি। এগুলো নিয়ে আগে অনেক আলোচনা করা হয়েছে। এবং অ্যান্টিজেন, ধরো এই যে একটা অ্যান্টিজেন, তো অ্যান্টিজেনের এই জায়গাটা বা এই জায়গাটা, যে সকল জায়গাগুলো অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, আমরা জানি সাধারণত একটা অ্যান্টিজেন মাল্টিভ্যালেন্ট হয়, আইডিয়াল একটা অ্যান্টিজেন মাল্টিভ্যালেন্ট হয়। এটার মাল্টিপল জায়গা, যদি একটা জায়গায় অ্যান্টিবডির সাথে বাইন্ড করতো, তাহলে সেটাকে আমরা বলি ইউনিভ্যালেন্ট অ্যান্টিজেন। বাট একটা আইডিয়াল অ্যান্টিজেন যেটা অ্যান্টিজেনিসিটি বা ইমিউনোজেনিসিটি আছে, সেটা হচ্ছে মাল্টিভ্যালেন্ট হয়, এবং ধরো দুইটা জায়গায় অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারে, তাহলে এই দুইটা জায়গাকে আমরা বলি এপিটোপ। ঠিক আছে, তো অ্যান্টিবডির এই জায়গাটার সাথে ধরলাম তো অ্যান্টিবডির জায়গাটাকে আমরা বলি প্যারাটোপ। সাধারণত ভ্যারিয়েবল পোর্শন অফ দ্য অ্যান্টিবডিতে প্যারাটোপ থাকে, এবং টি সেলেও কিন্তু প্যারাটোপ থাকতে পারে, যেটাকে টি সেল রিসেপ্টর বলি আমরা, যেটা নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা করছি। এখন আসো যে এই সাধারণত দেখা যায় এখানে অ্যাভিডিটি থাকে, অ্যান্টিবডির কিন্তু অ্যাভিডিটি থাকে, এবং শুধুমাত্র সারফেস অ্যান্টিজেন যেগুলো, সেগুলো এখানে পার্টিসিপেট করে। আচ্ছা, এখন এদের টাইপ কি? অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন আমাদের বডির মধ্যেও কিন্তু হইতে পারে নর্মালি, ন্যাচারালি। আবার দেখা যেতে পারে যে ল্যাবরেটরিতেও বিভিন্ন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এই টেস্টগুলো বা এই যে মানে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন সেগুলো হইতে পারে। তো বডির মধ্যে যেমন প্রিসিপিটেশন হয়, অ্যাগ্লুটিনেশন হয়, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা জানবো। কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়, ইমোবিলাইজেশন, নিউট্রালাইজেশন, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এডিসিসি, এটা হইতে পারে। আর বাহিরে ল্যাবরেটরিতে বা ইন ভিট্রো মানে বাহিরে, বডির বাহিরে হচ্ছে প্রিসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন,
কমপ্লিমেন্ট ফিক্সেশন, তারপরে এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট এসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। তারপরে ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট বা ইমিউনোক্রোমাটোগ্রাফি এসে, যেটাকে আইসিটি বা আইসিএ বলা হয়, রেডিও ইমিউন এসে বা ফ্লো সাইটোমেট্রি। সো এই প্রত্যেকটা ফ্লো সাইটোমেট্রি এটা এইচআইভির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, সো প্রত্যেকটা টেস্ট নিয়ে আমরা আলোচনা করব, তবে এখানে কিছু ডেফিনেশন আছে, অ্যাভিডিটি অ্যাফিনিটি, এই দুইটা আমি বলে আসছি। এখন আসলে সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি নিয়ে কিছু কথা বলি। মনে রাখবা সেন্সিটিভিটি যেটা হচ্ছে আমরা যত স্ক্রিনিং টেস্ট করি এক্ষেত্রে হচ্ছে যদি স্ক্রিনিং টেস্টটা বেস্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো এটা অনেক বেশি সেন্সিটিভ, যদি ভালো হয় তাহলে অনেক বেশি সেন্সিটিভ। স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আসলে আমরা কী দেখি, আমরা দেখি যে একটা পার্টিকুলার ডিজিজ এটা কি অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো এগুলো আমরা বুঝতে পারি হচ্ছে এইগুলো যদি আমরা খুব সহজে যেই টেস্টের মাধ্যমে ভালো বুঝবো সেই টেস্টটা তত বেশি সেন্সিটিভ, ঠিক আছে। তো তার মানে কি একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটার ক্ষেত্রে মানে একটা ডিজিজ তখনই আমরা হাইলি সেন্সিটিভ বলবো যখন সেটা ফলস নেগেটিভ, এই রেজাল্টটা থাকবে না বললেই চলে, বা থাকলে খুবই মিনিমাল থাকবে। ফলস নেগেটিভ বলতে কি বোঝায়, যে মানে নর্মালি নেগেটিভ হওয়ার কথা না, ঠিক আছে, সেটা পজিটিভ হওয়ার কথা। একটা টেস্ট ধরো আমি ধরলাম এইচআইভি, সাপোজলি মানে এমনি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। সো এইচআইভি নর্মালি পজিটিভ হওয়ার কথা, কিন্তু সেটা হয়ে গেল নেগেটিভ, ঠিক আছে। সো পজিটিভ হওয়ার কথা কিন্তু হয়ে গেল নেগেটিভ। সো এরকম যদি হয় তাহলে আমরা সেই টেস্টটাকে সেন্সিটিভ বলবো না। এইচআইভি আসে এবং সেটা আমরা বলতে পারতে হবে যে এইচআইভি আসে এবং এইচআইভি পজিটিভ, তাহলে সেই টেস্টটা বেশি সেন্সিটিভ। অপরদিকে স্পেসিফিক মানে হচ্ছে ধরো এইচআইভি পার্সনটার আছে, এখন আমি এইচআইভি আছে এটার থেকে আমি স্পেসিফিক যেটা সেটাতে আমি কনফার্মেটরি যে সকল ডায়াগনোসিস আছে সেই সকল ক্ষেত্রে সেটা বেশি স্পেসিফিক, অর্থাৎ পার্সনটার এইচআইভি আছে, পার্সনটার হেপাটাইটিস নাই। সো এই যে অন্য একটা ডিজিজ নাই, পার্সনটার এই ডিজিজটা আছে, মানে অন্য একটা ডিজিজকে এক্সক্লুড করতে। সো স্পেসিফিসিটিটা হচ্ছে একটু ব্রড টার্ম, আমরা অন্য একটা ডিজিজকে এক্সক্লুড করে ফেলতেছি, বলতে পারতেছি এটা এসবিএস না, এটা কালাজোন না, এটা অন্য একটা ডিজিজ না, এটা এইচআইভি। সো এই যে অন্যগুলাকে আমরা এক্সক্লুড করতে পারতেছি, এগুলা হচ্ছে স্পেসিফিক, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে ফলস পজিটিভ মানে হয়েছে এইচআইভি, এখন আমি বলে দিতেছি পার্সেন্টটা হয়েছে হেপাটাইটিস বি ভাইরাস, তাইলে কিন্তু মানে যদি এরকম হয় তাইলে সেটা স্পেসিফিক না। স্পেসিফিক মানে হচ্ছে হেপাটাইটিস বিকে আমি সুন্দর করে এক্সক্লুড করতে পারছি, হেপাটাইটিস বি না এটা আমি শিওর। সো তাই তাহলে এইচআইভি অন্য সকল ডিজিজকে এক্সক্লুড করে আমি বের করতে পারছি এইচআইভি, সেটা হচ্ছে স্পেসিফিক। সো এই টার্মটিগুলো একটু কনফিউজিং, বাট একটু বেশি ভালো করে বুঝতে হবে। সেরোলজিক্যাল আর ইমিউনোলজিক্যাল দুইটা টার্ম আছে। বেসিক্যালি সেরোলজিক্যাল মানে সেরাম, আমরা সেরাম নিছি, পেশেন্টের সেরাম নিয়ে আমি এক্সামিনেশন করছি, আমি সেখানে বিভিন্ন অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেকশনের জন্য আমি সেরাম নিয়ে টেস্ট করতে, এটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। আর ইমিউনোলজিক্যাল টেস্ট মানে হচ্ছে সেরাম বাদে অন্য কোনো টিস্যু বা বডি ফ্লুইড আমি নিছি এবং সেখানে টেস্ট করতে, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্ট, সেখানে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেক্ট করার ট্রাই করতেছি, ঠিক আছে। এখন আসো যে অ্যান্টিবডি টাইটার নামে একটা টার্ম আছে, হ্যাঁ, এই টার্মটা আমাদের বুঝতে হবে। তো এই টার্মটা হচ্ছে আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের ভিডাল টেস্ট, আমরা হচ্ছে অ্যান্টেরিক ফিভার বা টাইফয়েড যে ফিভার আছে না, এই টাইফয়েড ফিভারে আমরা ভিডাল টেস্ট নামে একটা টেস্ট করি, হ্যাঁ, এটা আমাদের একটু বুঝতে হবে। আমি ধরলাম এটা একটা পার্সন এবং এই পার্সনের হচ্ছে এই পার্সন কোনো একটা অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হয়েছে, কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, আমি ধরলাম কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে এবং এই পার্সনটার বডিতে তো এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তো এই পার্সনটার সেরাম, এটার মধ্যে পার্সনটার সেরাম আছে, সেরাম তো সেরামের মধ্যে আমি এই অ্যান্টিজেনটার বিরুদ্ধে অ্যান্টিবডি পাবো। তো এই সেরামটা আমি কী করলাম, ধরো হচ্ছে আমরা বিভিন্ন টেস্ট টিউব নিলাম এবং টেস্ট টিউবের মধ্যে আমি ধরলাম এটার মধ্যে ধরো 9 ml নর্মাল স্যালাইন আছে, আমি ধরলাম এটার মধ্যে 9 ml নর্মাল স্যালাইন আছে, এরকম 9 ml করে নর্মাল স্যালাইন প্রত্যেকটাতে আছে। এখন এর মধ্যে আমি ধরো এখান থেকে 1 ml নর্মাল স্যালাইন এটার মধ্যে দিলাম, ঠিক আছে। আবার ধরো এটার মধ্যে 1 ml দিলাম, ঠিক আছে, মানে এটার মধ্যে না, মানে এখান থেকে 1 ml এখানে দিলাম, আবার এখান থেকে 1 ml এখানে দিলাম। সো মানে ব্যাপারটা এরকম, এখান থেকে 1 ml এখানে দিলাম। সো আলটিমেটলি দেখা যায় যে ধরো এখানে ডাইলিউশন হইলো, টোটাল যেহেতু এখানে 9 ছিল এবং 1, তাহলে এইগুলা মিলে হয়েছে এখানে হয়েছে টোটাল হচ্ছে 10, 9 আর 1 10, এবং যেহেতু আমি 1 ml দিছি তো এখানে উপরে 1, ঠিক আছে। তো এখান থেকে আবার 1 ml এখানে দিলাম, সো আলটিমেটলি এখানে হবে 1:100, ঠিক আছে। কারণ এখানে এরকম হয় যে 1/10 × 1/10 এইভাবে, হ্যাঁ। তো আবার পরবর্তীতে এখান থেকে 1 ml এখানে দিলে এখানে যে ডাইলিউশনটা হবে সেটা 1:10/3, ঠিক আছে। আবার এখানে হবে হচ্ছে মানে 1/10/3, এখানে হবে 1/10/4। সো এই যে বিষয়গুলো, এখন ধরো সাপোজলি আমি এটার মধ্যে যখন আমি দেখলাম
এটার মধ্যে আমি অ্যান্টিবডি যখন কনসেন্ট্রেশন কত সেটা দেখলাম, এটার মধ্যে আমি অ্যান্টিবডি পাইলাম, এটার মধ্যেও মানে এতটুকু ডাইলিউট করার পর আমি এটার মধ্যে অ্যান্টিবডি পাইলাম, এটার মধ্যেও পাইলাম, বাট এটার মধ্যে আমি কোনো অ্যান্টিবডি পাইনি, কারণ এখানে এত বেশি ডাইলিউশন হয়ে গেছে, এত বেশি পাতলা হয়ে গেছে, এখানে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি। তাহলে এই পর্যন্ত যেহেতু পাওয়া গেছে, ম্যাক্সিমাম যে পর্যন্ত পাওয়া যায় সেই এই যে 1/10/3 বা এটাকে আমরা 10:2 এরকমও বলতে পারি, মানে 10⁻³ সো এই যে এটাকে আমরা বলতে অ্যান্টিবডি টাইটার, ঠিক আছে। সো এই যে এটার মধ্যে যে অ্যান্টিবডিটা আছে এই সিরামের মধ্যে, সেই অ্যান্টিবডি টাইটার হচ্ছে এই 10⁻³ সো বেসিক্যালি এভাবে আমরা অ্যান্টিবডি টাইটার দেখি। তাহলে অ্যান্টিবডি টাইটার মানে হচ্ছে হাইয়েস্ট যে ডাইলিউশন পর্যন্ত এটা প্রেজেন্ট থাকে। ধরো সাপোজলি এখানে আর প্রেজেন্ট ছিল না, তাই এখানে অ্যান্টিবডি টাইটার নাই, ওখানে ওই পুরোটা অ্যান্টিবডি টাইটার হবে না। সো অ্যান্টিবডি টাইটার বলতে এটা আমরা বুঝি, এবং আমরা অ্যান্টিবডি টাইটার যখন বাইর করি উইডাল টেস্ট, এই যে বলছি যে আমাদের টাইফয়েড ফিভারের ক্ষেত্রে উইডাল টেস্ট যেটা, সেটা কিন্তু অ্যান্টিবডি টাইটার বের করার একটা খুবই ইম্পর্টেন্ট বা ভালো একটা সোর্স। মানে ওইটাতে আমরা দেখি যে অ্যান্টিবডি টাইটার বের করে যে সালমোনেলা টাইফির বিরুদ্ধে অ্যান্টিবডি কেমন, যদি এমন হয় যে মানে আমরা একটা টেস্ট করে ওটা কিন্তু আমরা ডায়াগনস্টিক বলে দিতে পারি, ওটা জাস্ট আমরা প্রিজুম করতে পারি যে হয়তো বা পার্সনটা ইনফেক্টেড। যদি 4-fold বেড়ে যায় অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডি টাইটার যদি 4 গুণের বেশি বেড়ে যায়, তাহলে মোটামুটি মানে পরপর 2টা স্যাম্পল নিয়ে দেখলাম যে ফার্স্টে যেমন হয়েছিল তার থেকে 4 গুণ বেশি অ্যান্টিবডি টাইটার বেড়ে গেছে, তার মানে আমরা বুঝি যেহেতু অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তার মানে কি অ্যান্টিজেন অনেক বেশি আছে। সো সেভাবে আমরা বুঝি যে কারেন্ট ইনফেকশন আছে, আর IgM থাকা মানে তো সেটা কারেন্ট ইনফেকশনকে ইন্ডিকেট করে, এই জিনিসগুলো আমরা জানি। তো এটা কারেন্ট ইলনেসকে ডিটেক্ট করতে ইমিউনিটি মানে ইমিউনাইজেশন হয়েছে, ভ্যাকসিনেশন করা হয়েছে, তো তারপরে তার অ্যান্টিবডি বডিতে কেমন বিল্ড আপ করছে সেটা দেখতে আমরা কিন্তু এই অ্যান্টিবডি টাইটারটা দেখতে পারি। সো অ্যান্টিবডি টাইটার কি সেটা আমি বোঝানোর ট্রাই করলাম। এখন আসলে যে আমরা এই যে বিভিন্ন টেস্টের কথা বললাম, অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, ইলাইসা, এই টেস্টগুলো নিয়ে আমরা একটু জানবো। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা টেস্ট নিয়ে আলোচনা করবো। তো অ্যাগ্লুটিনেশন টেস্টের মধ্যে যেমন ধরো উইডাল টেস্ট, উইল ফেলিক্স টেস্ট হচ্ছে রিকেটশিয়া যে ইনফেকশন আছে সেটার জন্য করা হয়। পল বানেল টেস্ট, এটা হচ্ছে এফস্টেন বার ভাইরাস যে ইনফেকশন, সেটাতে হেটারোফিল অ্যান্টিবডি দেখার জন্য করা হয়, ঠিক আছে। সো এরকম তারপরে টিপিনোমা প্যালিডাম হেমাগ্লুটিনেশন টেস্ট, এটা হচ্ছে সিফিলিসের ডায়াগনোসিসের জন্য করা হয়। এএসও টাইটার, এটা হচ্ছে অ্যান্টি স্টেপটোলাইসিন ও, এটা একটা টক্সিন যেটা স্টেপটোকক্কাস দ্বারা রিলিজ হয়, এবং এটার বিরুদ্ধে যে অ্যান্টিবডি সেটা এস্টিমেশন করতে আমরা অ্যাগ্লুটিনেশন টেস্ট হেল্প করতে পারি, সাহায্য নিতে পারি। এখন কথা হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট মানে কি, এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। অ্যাগ্লুটিনেশন মানে কি? আচ্ছা, ধরো এই যে ওয়াই-শেপটা একটা অ্যান্টিবডি, এটা পেন্টামার যেহেতু, সো অ্যাগ্লুটিনেশনের বস হচ্ছে আইজিএম একটা অ্যান্টিবডি আমি ধরলাম এটা। সো এখানে এটা তো 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তো আমি ধরলাম এখানে আরবিসি আছে। সো আরবিসি এখানে আরবিসির যে অ্যান্টিজেনগুলো গায়ে আছে, ঠিক আছে, এখানে হচ্ছে এই অ্যান্টিজেনগুলোর সাথে এরা কী করবে, এরা হচ্ছে বাইন্ড করবে বা অ্যান্টিজেন রিয়াকশন করবে। সো এই যে অ্যান্টিবডি রিয়াকশনগুলো করবে, এবং এইগুলো করার মাধ্যমে আমরা দেখব যে এদের মাঝে একটা ল্যাটিস ফর্মেশন হয়, এবং এই ল্যাটিস ফর্মেশনের মাধ্যমে এই অ্যান্টিজেনগুলোকে এরা কিন্তু কিল করবে বা ডিস্ট্রয় করার ট্রাই করবে। সো এই যে অ্যান্টিবডি বা অ্যান্টিজেনের রিয়াকশন এভাবে হচ্ছে, একটা ল্যাটিস ফর্মেশন করতেছে, এবং এইভাবে এটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন। এবং যেহেতু এরা ডেকাভ্যালেন্ট এবং পেন্টামার, এরা এজন্য অনেকগুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, এজন্য এদের অ্যাগ্লুটিনেশন পাওয়ার অনেক বেশি, ঠিক আছে। এবং এজন্য দেখা যায় যে আমরা দেখব যে অ্যাগ্লুটিনেশন টেস্ট মানে হচ্ছে, এবং এক্ষেত্রে ইনসলিউবল অ্যান্টিজেন একটা টার্ম আছে, বা ইনসলিউবল বা পার্টিকুলেট অ্যান্টিজেন আমরা বলি, পার্টিকুলেট। সো যেগুলো ইনসলিউবল বা পার্টিকুলেট অ্যান্টিজেন, যেমন ধরো যেগুলা সলিউবল না বা ডিজলভ হয় না মানে মিশে যায় না, এগুলা ইনসলিউবল থাকে, এই সকল অ্যান্টিজেন। যেমন ধরো আরবিসির গায়ে যে অ্যান্টিজেন থাকে, বা ধরো একটা ব্যাকটেরিয়া যেটা বডিতে ঢুকছে সেটা ইনসলিউবল অবস্থায় থাকবে, ঠিক আছে। এই যে অ্যান্টিজেনগুলোকে আমি বলতেছি পার্টিকুলেট বা ইনসলিউবল অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনগুলোর ক্ষেত্রে মেনলি অ্যাগ্লুটিনেশন হয়, বা এই ক্ষেত্রে আরেকটা নাম আছে ক্লাম্পিং হয়, ল্যাটিস ওয়ার্ক বা ক্লাম্পিং ফর্মেশন হয়, ঠিক আছে। সো এই জিনিসটা, এবং এই টেস্টটা টেস্ট টিউবে করা যায়, গ্লাস স্লাইডে করা যায়, তারপরে পার্সপেক্সিভ প্লেটে করা যায়। তো টেস্ট টিউবে কীভাবে আমরা করতে পারি, সহজ কথা, যে ধরো এই যে আমাদের একটা গ্লাস, ফার্স্টে গ্লাস স্লাইডেরটা বলি। ধরো এই যে একটা গ্লাস স্লাইড, তো এই গ্লাস স্লাইডে আমি কী করলাম, এখানে যে কোনো একটা ব্যাকটেরিয়া গ্রো করছে আমি কোনো কলোনিতে, সেই কলোনি থেকে কিছু ব্যাকটেরিয়া এনে আমি এখানে রাখলাম, এখানে ব্যাকটেরিয়াল সেল আছে, এবং সেই সেলের গায়ে অনেক বিভিন্ন অ্যান্টিজেন আছে ব্যাকটেরিয়াল সেলে, এবং এগুলো ইনসলিউবল অ্যান্টিজেন। এবং এখানে আমি কী করলাম, এখানে আমি নর্মাল সেলের মিশাইলাম, এবং নর্মাল সেলের মিশানোর পর এখানে আমি অ্যান্টিবডি দিলাম, ধরো অ্যান্টিজেন আছে, এবং আমি এখানে অ্যান্টিবডি মিক্স করলাম। তো অ্যান্টিবডি মিক্স করলে দেখা যায় মাইক্রোস্কোপের নিচে এক্সামিনেশন করলে এখানে কিছু ক্লাম্পিং পাবো, ঠিক আছে। এই যে ক্লাম্পিং পাচ্ছি, বা আমি এখানে অ্যাগ্লুটিনেশন পাচ্ছি একটা গ্লাস স্লাইডের উপর, এটাকে আমি বলতেছি গ্লাস স্লাইডে আমি হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট করতেছি, ঠিক আছে, এই ক্লাম্পিং হয়ে যাবে। আচ্ছা, এবং দেখা যায় যে আচ্ছা, তাহলে এর মাধ্যমে কি ডিসাইড হলো, যে এই যে একটা অ্যান্টিজেন যেখানে ছিল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আমি এখানে যে অ্যান্টিবডিটা বাইরে থেকে দিছি, ধরো এই যে আমি অ্যান্টিবডি বাইরে থেকে দিলাম,
এই অ্যান্টিবডিটা যদি এই অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করে, তার মানে আমি বুঝলাম যে এখানে আমি এই ধর অ্যান্টিজেনটা আমার জানা, আমি অ্যান্টিজেনটা কি সেটা আমি জানি যে কিসের অ্যান্টিজেন সাপোজলি, অথবা অ্যান্টিজেনটা আমি জানি না, আমি অ্যান্টিজেনটা জানি না, আমি এখানে ব্যাকটেরিয়াল কলোনি থেকে, আচ্ছা আমি যদি ব্যাকটেরিয়াল কলোনি থেকে দিছি, আমি ধরো জানি ব্যাকটেরিয়ার মানে অ্যান্টিজেনটা কি, অ্যান্টিজেনটা আমার জানা। এখন আমি বাহির থেকে যে অ্যান্টিবডিটা দিলাম, ধরো এটা পার্সনের সেরাম থেকে আমি অ্যান্টিবডিটা দিলাম, এখন অ্যান্টিবডিটা আমি জানি না, বাট অ্যান্টিবডিটা যদি এই অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করে, অ্যাগ্লুটিনেশন করে, তাহলে কিন্তু আমি জানিয়ে যাবো যে অ্যান্টিবডিটা কোন অ্যান্টিবডি। সো এইভাবে কিন্তু আমি অ্যান্টিবডি ডিটেকশনের মাধ্যমে ডায়াগনোসিসটা করে ফেলতে পারি, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে গিয়ে অ্যাগ্লুটিনেশন টেস্ট। তারপরে টেস্ট টিউব আমরা অ্যাগ্লুটিনেশন করতে পারি, যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম না, যে ধরো এখানে ফার্স্টে ডাইলেশন হলো 1/10, এখানে ধরো 1/100, এখানে ধরো 1/1000। সো এই যে এইভাবে যে আমরা টেস্টটা করি টেস্ট টিউবে, যেটা আমরা হচ্ছে ভিডাল টেস্ট, একটা টেস্ট টিউব অ্যাগ্লুটিনেশনের প্রসেস আমরা বলতে পারি। সো এই মাধ্যমে যেটা আমরা করতেছি, যেটার মাধ্যমে অ্যান্টিবডি টাইটার আমরা দেখি, এবং অ্যান্টিবডি টাইটারের মাধ্যমে যে টেস্টটা সেটাই হচ্ছে মানে টেস্ট টিউবে অ্যাগ্লুটিনেশন টেস্ট। যাই হোক, সো এই জিনিসটা গেল। এই যেটা আমরা করলাম না, যে টেস্ট টিউব বা গ্লাস স্লাইডে, তো এভাবে আমরা করলাম, এগুলো হচ্ছে ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। অপরদিকে ইনডাইরেক্ট একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট আছে। সেই অ্যাগ্লুটিনেশন টেস্ট বলতে আমরা বুঝি যে ফর এক্সাম্পল এই হচ্ছে একটা ল্যাটেক্স বিড, আমরা এটাকে কী বলি ল্যাটেক্স বিড, অর্থাৎ এটা একটা কেরিয়ার মলিকিউল। এটার গায়ে আমরা কিছু অ্যান্টিজেন সেট করছি, একটা পলিমার, ল্যাটেক্স বিট বলতে আমরা একটা পলিমার বুঝি। তো এখানে কিছু অ্যান্টিজেন আমি সেট করছি, এবং এটার বিরুদ্ধে আমি কী করলাম, আমি কিছু অ্যান্টিবডি এখানে রিয়াকশন করাইলাম। সো অ্যান্টিবডিগুলোকে যখন আমি এইগুলো রিয়াকশন করতেছি, যদি করে তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা, কারণ আমি অ্যান্টিজেনগুলো জানি, আমার জানা অ্যান্টিজেন এখানে আমি দিছি, সে অ্যান্টিবডি রিয়াকশন করলে আমি অ্যান্টিবডিটা ডিটেক্ট করে ফেলতে পারলাম যে কোন অ্যান্টিবডি। এবং পেশেন্টের সেরামের অ্যান্টিবডিটা যদি আমি ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমি তো রোগটাও ডায়াগনোসিস করতে পারলাম। সো এই যে আমি একটা কেরিয়ার এখানে ইউজ করতেছি, এটাকে আমি বলি ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে। বা এই ল্যাটিস বিট বাদে আমরা এখানে ধরো আরবিসি এর গায়ে অ্যান্টিজেন এভাবে সেট করে আমরা এইভাবে টেস্টটা করতে পারি। অথবা এখানে এরকমও করতে পারি আমরা, ধরো এই যে হচ্ছে একটা লেটেক্স বিট, এবং এখানে আমরা কিছু অ্যান্টিবডি বসাই দিছি, অ্যান্টিবডি সেট করে দিছি, যে অ্যান্টিবডিগুলো আমি জানি যে কী অ্যান্টিবডি। এবং এখানে আমি কিছু যখন পেশেন্টের স্যাম্পল নিয়ে আমি যখন অ্যান্টিজেনগুলো এখানে এক্সপোজ করবো, অ্যান্টিজেনগুলো যদি এগুলোর সাথে রিয়াকশন করে বাইন্ড করে, তাহলে আমরা বুঝে যাব যে এটা কোন অ্যান্টিজেন। সো এভাবে আইদার অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি আমি কোনো একটা কেরিয়ার, সেটা হতে পারে ল্যাটেক্স বিট, অথবা সেটা হতে পারে আরবিসি, সেগুলোর গায়ে যখন দিব, তখন আমি যে টেস্টটা করতেছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে, ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন, ঠিক আছে। সো হেমাগ্লুটিন টেস্ট অর্থাৎ আরবিসিতে বা ল্যাটেক্সে যে টেস্টগুলো আমরা করতে পারি, এখন প্রত্যেকটার এক্সাম্পলগুলো আমাদের জানা লাগবে, হ্যাঁ, যে কোনটার এক্সাম্পল কী। এখন আসলে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো আমাদের একটু জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন এটা কিন্তু হাইলি সেন্সিটিভ বা হাইলি স্পেসিফিক না, এটা হচ্ছে ফেয়ারলি সেন্সিটিভ, মোটামুটি সেন্সিটিভ, এবং এটা ওয়াইডলি ইউজ করা হয়। এখানে কোনো অত মানে দামি ইনস্ট্রুমেন্ট লাগে না, এটা চিপ, অত বেশি এক্সপেন্সিভ না। আচ্ছা, সো এই জিনিসটা গেল। এবং আমরা হচ্ছে আগের ভিডিওতে কম টেস্ট এটা নিয়ে আলোচনা করে আসছি। সো আগের ভিডিওতে আমরা আগের কম টেস্ট নিয়ে আলোচনা করছি, মনে রাখবা কম টেস্ট এক ধরনের অ্যাগ্লুটিনেশন টেস্ট, এবং এটা মিলে একটা হেমাগ্লুটিনিন টেস্ট, অর্থাৎ আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে সেগুলোতে আমরা টেস্ট করি। এই ভিডিওটা আলাদা করে দেখবো, অনেক সুন্দর একটা ভিডিও আমি করছি 13 মিনিটের, ওই ভিডিওটা মাস্ট দেখবা, ঠিক আছে। এখন আসো আমরা হচ্ছে প্রিসিপিটেশন টেস্ট নিয়ে একটু কথা বলবো। তো প্রিসিপিটেশন টেস্ট যেটা, এটাতে মনে রাখবে আমরা আগে বলছি না, অ্যাগ্লুটিনেশন টেস্ট হচ্ছে অ্যান্টিজেন যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে পার্টিকুলেট বা ইনসলিউবল, সেগুলো ডিজলভ হয় না। বাট এখানে আমরা যে অ্যান্টিজেন ইউজ করবো সেটা হচ্ছে সলিউবল অ্যান্টিজেন। সো সলিউবল অ্যান্টিজেনগুলো ধরো সাপোজ এই যে একটা টেস্ট টিউব, এবং এই টেস্ট টিউবে আমি কিছু ধরো অ্যান্টিবডি আগে থেকে আছে, সো এই অ্যান্টিবডির মধ্যে আমি কী করলাম, আমি কিছু অ্যান্টিজেন বাইরে থেকে দিলাম, এবং এই অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডির সাথে বাইন্ড করলো সলিউবল অ্যান্টিজেন, ফলে এগুলো নিচে জমা থাকলো, প্রিসিপিটেট করে গেল এই টেস্ট টিউবের নিচে, এরা অধ্যক্ষেপ হয়ে গেল, সেটাকে আমি বলি প্রিসিপিটেশন টেস্ট, এবং অ্যান্টিজেনগুলো সলিউবল। পাশাপাশি এখানে যদি এরা প্রিসিপিটেট না করে উপর দিয়ে ভাসে, তাহলে সেটাকে আমরা বলি ফ্লোকুলেশন হয়েছে। সাধারণত সিফিলিসের ক্ষেত্রে এরকম ফ্লোকুলেশন পাওয়া যায়, ঠিক আছে। সিফিলিসের ক্ষেত্রে যে ভিডিআরএল টেস্ট আমরা করি, ওইখানে কিন্তু এই ফ্লোকুলেশন পাওয়া যায়, সেই জিনিসটা মনে রাখবা। এবং প্রিসিপিটেশনের ক্ষেত্রে এখানে ল্যাটিস ফর্মেশন অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের মাধ্যমে, এবং যখন এরা নিচে জমা থাকে প্রিসিপিটেট হিসেবে, সেগুলো কম্বাইন্ডলি ইনসলিউবল, বাট অ্যান্টিজেনটা কিন্তু সলিউবল ছিল, কারণ ইনসলিউবল দেখে এগুলোকে আমরা প্রিসিপিটেট বলি, অদক্ষেপ বলি, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো আমরা কিসে করতে পারি, আমরা কোনো একটা সলিউশনে করতে পারি, সেমিসলিড আগার মিডিয়াতে করতে পারি, সেমিসলিড আগার মিডিয়া উইথ ইলেকট্রিক্যাল ফিল্ডে কিন্তু করতে পারি। প্রত্যেকটার এক্সাম্পল আমরা জানতে পারি, যেমন ধরো সলিউশনে যদি করি, তাহলে সেটা রিং টেস্ট হতে পারে, ফ্লোকুলেশন টেস্ট হতে পারে। ফ্লোকুলেশন টেস্ট হচ্ছে সিফিলিসের ক্ষেত্রে, আর রিং টেস্ট হচ্ছে যেমন ওই যে আমরা সিরিয়াক্টিভ প্রোটিন ডিটেকশন বা স্টাফাইলোকক্কাল গ্রুপিং, ল্যান্সফিল্ড গ্রুপিং আমরা পড়বো যখন, যে আমরা যখন স্টেপটোকক্কাল ক্লাসিফিকেশন করি, আমরা যদি হেমোলাইটিক হয়, বিটা হেমোলাইটিক, তাহলে সেখানে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন আছে, গ্রুপ এ, গ্রুপ বি,
স্টেপটোকক্কাস পায়োজেন সেখানে আমরা পড়বো। সো সেখানে আমরা রিং টেস্ট করবো, ফ্লোকুলেশন টেস্ট আছে। আর প্রিসিপিটেশন যদি আগারে আমরা প্রিসিপিটেশন করি তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল ডিফিউশন, ডাবল ডিফিউশন আছে। যদি আগার উইথ ইলেকট্রিক্যাল ফিল্ড করি তাহলে ইমিউনো ইলেকট্রোফোরেসিস, কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস আছে। সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো এবং এই টেস্টগুলো যেমন ফেয়ারলি সেন্সিটিভ, হাইলি স্পেসিফিক, এবং এখানে অনেক টাইম লাগে, ইনস্ট্রুমেন্ট অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট লাগে, অনেক বেশি দামি ইনস্ট্রুমেন্ট, এবং এখানে স্কিল পার্সন লাগবে যারা অনেক ভালো কাজ করতে পারে। এখানে আমরা জোন্স প্রিসিপিটেশন নামে একটা টার্ম বা জোন্স ফেনোমেনন নামে একটা টার্ম আছে, সেটা একটু পড়বো। জোন্স ফেনোমেনন বলতে প্রোজন, স্পেশালি প্রোজন ফেনোমেনন, এটা খুবই সহজ, একটু জাস্ট অ্যাটেনশন দাও। মানে এখানে বিষয়টা কি আমি জাস্ট একটু এক্সপ্লেন করি। বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এই আমি হচ্ছে একটা টেস্ট টিউব নিলাম, একটা না অনেকগুলা, ধরো 6টা নিলাম, 6টা টেস্ট টিউব। সো এই 6টা টেস্ট টিউবের মধ্যে এখানে অনেক বেশি অ্যান্টিবডি আছে, বাট অ্যান্টিজেন ধরো খুবই কম আছে। এখানেও অনেক বেশি অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন হচ্ছে খুবই কম আছে, অ্যান্টিজেন কম। কিন্তু এই মাঝের দুইটাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই বেশি বেশি আছে, মানে অপটিমাল লেভেলে আছে। আর এই দুইটা তো অ্যান্টিজেন অনেক বেশি, বাট অ্যান্টিবডি নাই বললেই চলে, ঠিক আছে? তাহলে বিষয়টা দাঁড়াইলো যে এখানে এই দুইটাতে হচ্ছে অ্যান্টিবডি এক্সেস, অ্যান্টিজেন কম। এই দুইটাতে অপটিমাল লেভেল আছে দুইটাই, অ্যান্টিজেন অ্যান্টিবডি। এই দুইটাতে অ্যান্টিজেন বেশি, অর্থাৎ অ্যান্টিজেন এক্সেস, বাট এইগুলাতে হচ্ছে অ্যান্টিবডি এক্সেস। তো এই যে অ্যান্টিবডি যে এক্সেসের জায়গাটা, এই জায়গায় কিন্তু ভালো প্রিসিপিটেশন হবে না, কারণ প্রিসিপিটেশন ভালো হইতে হলে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই সমপরিমাণে থাকতে হবে। এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স, জোন অফ ইকুইভ্যালেন্স, দুইটাই সমপরিমাণে আছে। আর এই জায়গাটা আমরা বলি প্রোজন, যেখানে অ্যান্টিবডি বেশি বাট অ্যান্টিজেন তেমন নাই, ফলে প্রিসিপিটেশন ভালো হবে না। এখানে অ্যান্টিজেন বেশি বাট অ্যান্টিবডি কম, যেটাকে আমরা বলতেছি অ্যান্টিজেন এক্সেস। এই রিজনটাকে আমরা বলি হচ্ছে পোস্ট জোন। সো পোস্ট জোন আর প্রোজন কোনোটাই ভালো না, ভালো হচ্ছে ইকুইভ্যালেন্স জোনটা, এখানে ভালো প্রিসিপিটেশন হবে। সো এই যে প্রোজন, এটাকে আমরা বলি প্রোজন ফিনোমেনন। সো প্রোজন ফিনোমেনন যেটা, এখানে দেখো, এখানে যেটা হয়, এখানে একটা ফলস নেগেটিভ রেজাল্ট থাকে, এখানে টু মাস অ্যান্টিবডি থাকে। সো এই জিনিসটা একটু এক্সপ্লেন ওয়েতে পড়বা, বাট আমি কি বলার ট্রাই করছি সেটা আশা করি বোঝা গেছে। যেখানে যেহেতু ভালো মানে অ্যান্টিবডি এক্সেস থাকে, এখানে ভালো মানে প্রিসিপিটেশন ফর্মেশন হয় না। এটা হচ্ছে ফার্স্ট কথা, ঠিক আছে? এখন আসো যে অ্যাগ্লুটিনেশন আর প্রিসিপিটেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো। যেখানে ক্লাম্পিং হবে, এখানে হচ্ছে ইনসলিউবল ল্যাটিস ফর্মেশন হয়, সেটা নিচে প্রিসিপিটেটিভে জমা থাকবে। এবং এখানে আমরা হচ্ছে মানে যেগুলা পার্টিকুলেট বা ইনসলিউবল অ্যান্টিজেন সেগুলো ইউজ করি, অথবা কোনো একটা কেরিয়ার আমরা ইউজ করি এবং সেই কেরিয়ারের গায়ে এভাবে অ্যাডজর্ব হয়ে থাকে অ্যান্টিজেন, বা আমরা অ্যাডজর্ব করে রাখি কোনো একটা অ্যান্টিজেনকে, সেটা আমরা ইউজ করি। অথবা এখানে হচ্ছে আমরা সলিউবল অ্যান্টিজেন ইউজ করি, এখানে অ্যান্টিজেনের সাইজ একটু ছোটো থাকে, এখানে একটু বড় থাকে, এটা বেশি সেন্সিটিভ, এটা কম সেন্সিটিভ, এটা একটু বেশি টাইম লাগে, এটা একটু কম টাইম লাগে, অ্যাগ্লুটিনেশন একটু কম টাইম লাগে। এবং কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, এই দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে। কোয়ালিটেটিভ মানে হচ্ছে আমরা অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে বলতে পারতেছি যে ডিজিজ আছে কি নাই, আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে ধরো আমরা ডিটেক্ট করতে পারতেছি একটা অ্যান্টিজেন আছে নাকি নাই, অথবা একটা অ্যান্টিবডি আছে কি নাই। আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে যে আমরা বলতে পারতেছি যে অ্যান্টিবডি টাইটারটা কত, ব্যাপারটা এরকম, অথবা অ্যান্টিজেন টাইটারটা কত, সেটা বলতে পারতেছি। তো এই দুইটার ক্ষেত্রে কোয়ালিটেটিভ এবং সেমি কোয়ান্টিটেটিভ হতে পারে। কমপ্লিমেন্ট ফিক্সেশন যে টেস্টটা, এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টেস্টটাতে যেটা আমরা করি, এটা আগে অনেক বেশি ইউজ করা হতো, এখন একটু কম ইউজ করা হয়। এটাতে যেটা হয় যে আমরা নর্মালি জানি যে একটা অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিতে যখন অ্যান্টিজেন ধরো এখানে বাইন্ড করলো ফ্যাব পোর্শনে, অর্থাৎ অ্যান্টিজেন বাইন্ডিং যে ফ্র্যাকশন আছে সেখানে বাইন্ড করলো। তো বাইন্ড করার পরে এরকম যদি রিয়াকশন হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাহলে আমরা জানি এই যে এফসি পোর্শন আছে এখানে কমপ্লিমেন্ট বাইন্ড করে, ঠিক আছে, কমপ্লিমেন্ট বাইন্ড করে, এটা আমরা জানি। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে সেখানে কমপ্লিমেন্ট নর্মালি বাইন্ড করবে, এটা হচ্ছে জেনারেল রুল। এখন অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন যদি না হয় তাহলে সেখানে কমপ্লিমেন্টও বাইন্ড করবে না। তো এই প্রিন্সিপালের উপর বেস করে মিললে আমরা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টটা করি। এই টেস্টটাতে আমরা যে কাজটা করি একটু ভালো করে লক্ষ্য করো। ধরো আমরা যে কাজটা করলাম, আমরা একটা অ্যান্টিজেন নিলাম, একটা অ্যান্টিজেন, যে কোনো একটা অ্যান্টিজেন যেটা আমি জানি, একটা অ্যান্টিজেন আমি নিলাম, এবং আমরা একটা পেশেন্টের বডি থেকে সেরাম নিলাম, অর্থাৎ সেরাম নিলাম, এবং সেরামে পেশেন্টের অ্যান্টিবডিটা আছে। এখন এই অ্যান্টিবডিটাকে আমরা যদি এই অ্যান্টিজেনটার সাথে মিক্স করাই, হ্যাঁ ধরো এই যে একটা অ্যান্টিবডি, এটাকে আমি পেশেন্টের অ্যান্টিজেনের সাথে মিক্স করালাম, মিক্স করাইলে এরা যদি রিয়াক্ট করে, ধরো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াক্ট করে ফেললো, তাহলে এই কমপ্লিমেন্ট যেগুলো আছে, ধরো এই যে বিভিন্ন কমপ্লিমেন্ট বা প্রোটিন যেগুলো লিভার থেকে তৈরি হয়, যেমন ধরো C1 থেকে C9 আমরা বলছিলাম যে এগুলো কিছু কমপ্লিমেন্ট প্রোটিন, আরও কিছু কমপ্লিমেন্ট প্রোটিন আছে। তো এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো এফসি পোর্শন অফ দ্য অ্যান্টিবডিতে লেগে যাবে, ফলে কমপ্লিমেন্টটা ফিক্স হয়ে গেল, এটাকে আমি বলি কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়ে গেছে। তো এই পার্সেন্টের ক্ষেত্রে আমি আবার যে কাজটা করলাম, কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়েছে কি না এটা বোঝার জন্য আমরা সেকেন্ড আর একটা স্টেজ পারফর্ম করি। সেই স্টেজে আমরা যে কাজটা করি, ধরো আমরা একটা জিনিস প্রিপেয়ার করি, আমরা একটা শিপ নিলাম, শিপ মানে তো সবাই চেনো, তো শিপ থেকে আমরা আরবিসি কালেক্ট করলাম, আরবিসি। তো এই আরবিসিটাকে আবার আমরা পরবর্তীতে কী করলাম, আমরা র্যাবিটের মধ্যে দিয়ে দিলাম, র্যাবিট বা খরগোশ। তো এই র্যাবিটের মধ্যে যখন আরবিসি দিলাম, ধরো এই আরবিসির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো। সরি স্ট্রাকচারটা এরকম হবে, ধরো এই যে শিপের আরবিসি, আর এখানে হচ্ছে
আচ্ছা, এখানে হচ্ছে ধরো হচ্ছে আরবিসির কিছু আরবিসির অ্যান্টিজেনকে অ্যাটাক করছে, এরকম ধরো হচ্ছে এখানে কিছু আচ্ছা এখানে কিছু অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি এভাবে আরবিসির অ্যান্টিজেনকে অ্যাটাক করছে, এখানে ধরো বিভিন্ন অ্যান্টিজেন আছে আরবিসিতে, তো সেই অ্যান্টিজেনগুলোকে অ্যাটাক করছে, এরকম একটা স্ট্রাকচার বা এরকম একটা আরবিসির স্ট্রাকচার আমি হচ্ছে কালেক্ট করলাম র্যাবিট থেকে। সো র্যাবিট থেকে যখন আমি কালেক্ট করলাম এরকম স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমি হচ্ছে দিয়ে দিলাম তারপরে পার্সেন্টাতে। সো পার্সেন্টাতে যদি আমি এই স্ট্রাকচারটা দিই তাহলে দেখা যাবে যে এই আর এটা যেমন ছিল তেমনই আছে, কারণ এটার সাথে এটার সাথে রিয়াকশন করে এই আরবিসিটাকে হেমোলাইজ তখনই করতো যখন ওই কমপ্লিমেন্টগুলো আলাদা থাকতো। ধরো কমপ্লিমেন্টগুলো আলাদা রয়ে গেছে, তখন এই কমপ্লিমেন্টগুলো যায় এখানে এগুলোর সাথে রিয়াকশন করে এটাকে হেমোলাইসিস করে দিত। কিন্তু কমপ্লিমেন্টগুলো যেহেতু অলরেডি অ্যান্টিবডির সাথে বাউন্ড আছে, তাই এটা যেমন ছিল তেমনই পার্সনের বডিতে থাকবে, নো লাইসিস, আরবিসির কোনো হেমোলাইসিস হবে না। সো এটা হচ্ছে এরকম যদি হয় তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা হয়েছে, অর্থাৎ এখানে অ্যান্টিবডিটা এই যে পার্সনের অ্যান্টিবডিটা এটা কি আমরা বুঝতে পারবো, কারণ অ্যান্টিজেন আমি জানি। তাহলে অ্যান্টিজেন যদি আমি জানি, যে কোনো একটা জানলে অন্য অ্যান্টিবডিটা যদি রিয়াকশন করে ফেলে অ্যান্টিজেনের সাথে, তাহলে আমি অ্যান্টিবডিটা কি সেটাও জানতে পারি। সো এই জন্য অ্যান্টিবডিটা এই পেশেন্টের সেরামে যে অ্যান্টিবডিটা সেটা আমি ডিটেক্ট করে ফেললাম যেটা কোন রোগের অ্যান্টিবডি। তো এই প্রসেসের মাধ্যমে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট বিষয়টা একটু বুঝলে সহজ। সো এটা গেল হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট পজিটিভ। এখন নেগেটিভ কার ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে যেটা হবে যে নেগেটিভ ধরো আমি একজন পার্সনের অ্যান্টিজেন সেটা তো আমি জানি, এখন আমি পার্সনের সিরাম দিলাম, একজন পেশেন্টের সিরাম আমি যখন দিলাম, এখন সিরামের মধ্যে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিটা বা সিরামের মধ্যে ধরো কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি, এখন তাহলে অ্যান্টিবডি যদি তৈরি না হয় এই অ্যান্টিজেনের সাথে কোনো রিয়াকশন করবে না, তো কমপ্লিমেন্ট যেগুলো আছে ওইগুলো ব্লাডে এইভাবে থাকবে। তো সাধারণত মনে রাখবা যে এখানে যে কমপ্লিমেন্ট আমরা ইউজ করি সেটা গিনিয়া পিগ, এক ধরনের শূকর থেকে আমরা নেই। এই কমপ্লিমেন্টগুলো আমাদের নিজের বডির কমপ্লিমেন্ট না, কারণ আমরা যে কাজটা করি, আমরা নিজেদের যে বডির কমপ্লিমেন্ট মানে নিজেদের বডির যে কমপ্লিমেন্ট সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিই। কী করি? 36°C তাপমাত্রায় 30 মিনিট ধরে আমরা হিট করি মানে পেশেন্টের সেরামকে। সো সেরামকে হিট করার কারণে পেশেন্টের এই নিজের বডির কমপ্লিমেন্টটা ধ্বংস হয়ে যায় এবং বাইরে থেকে গিনিয়া পিগের কমপ্লিমেন্টটা এখানে অ্যাড করা হয়। সো কমপ্লিমেন্টে গিনিয়া পিগের বা আমরা বলতে পারি যে হচ্ছে এক ধরনের শুকরের কমপ্লিমেন্ট, হ্যাঁ, এই টেস্ট ইউজ করে। এই টেস্টে এই জন্য আগে করা হয়তো, এখন অতটা করা হয় না। তো যাই হোক, এখন হচ্ছে রিয়াকশন যখন করলো না তখন কমপ্লিমেন্টগুলো আলাদা রয়ে গেল, অ্যান্টিজেন আর কমপ্লিমেন্ট, কোনো অ্যান্টিবডি নেই। ফলে এখন যদি ধরো আমি এই যে আরবিসিটা এখানে বলছিলাম যে একটা আরবিসি যেটা আমি র্যাবিট থেকে পাইছি, এই আরবিসি এখানে অ্যান্টিবডিও আছে কিছু, এবং এই আরবিসিটা যখন এখানে থাকবে তখন এই আরবিসিটার সাথে কমপ্লিমেন্টটা বাইন্ড করে এই আরবিসিটাকে হেমোলাইসিস করে দেবে, কারণ এটা ইন্ডিকেট করে যে কমপ্লিমেন্টগুলো ফিক্স হয় নাই। কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন যদি হইতো তাইলে না হয় কমপ্লিমেন্টগুলো ফিক্স হইতো, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন যেহেতু হয় নাই, অ্যান্টিজেনটা আলাদা আছে, এজন্য কমপ্লিমেন্টগুলো ফ্রি আছে, সো এই জন্য কমপ্লিমেন্টগুলো এটাকে ধ্বংস করে দিছে। সো এটাই হচ্ছে ওভারঅল আমার কমপ্লিমেন্ট ফিক্সেশনের টেস্টটা। সো আশা করি বোঝা গেছে, একটু ডিফিকাল্ট মনে হতে পারে। এটা আমরা কোন ক্ষেত্রে করি? কালাজ্বরের ক্ষেত্রে, ফাইলেরিয়ার ক্ষেত্রে, সিফিলিসের ডায়াগনোসিসে, গনোকক্কাস বা নিসিরিয়া গনোরি সেগুলোর ক্ষেত্রে, বিভিন্ন ভাইরাল ইনফেকশনে করা যাইতে পারে, এবং এটা হচ্ছে ওয়াইড অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি, এবং এটা ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে দেখা যায় যে ওই যে আমরা বললাম একটা তাপমাত্রায় ফার্স্টে হিট করে নিতে হয়, নিজের বডির কমপ্লিমেন্টগুলোকে একটু ডিস্ট্রয় করে দিতে বা স্ট্যান্ডার্ডাইজ করে নিতে, এবং এটা টাইম কনজিউমিং, যারা করবে তাদের অনেক বেশি স্কিল হইতে হবে, এবং বিভিন্ন ফ্যাক্টর এখানে কিন্তু জড়িত থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী টেস্টে। সো কমপ্লিমেন্ট ফিক্সেশন আমরা করে ফেলছি, ওকে, কমপ্লিমেন্ট ফিক্সেশন শেষ। এরপরে আসো এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট টেস্টে, যেটাকে আমরা বলতেছি ইলাইসা। কি বলতেছি? ইলাইসা, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে। সো কেন সরবেন্ট, কেন এনজাইম লিঙ্কড? এর পিছনে কারণ হচ্ছে এখানে আমরা কিছু কি ইউজ করি, এখানে আমরা কিছু মাইক্রো প্যালেট ইউজ করি, মাইক্রো প্যালেট। ঠিক আছে, মাইক্রো প্যালেট বলতে এরকম কিছু মাইক্রো প্যালেট থাকে, মাইক্রো টাইটার প্যালেট বা মাইক্রো প্যালেট আমরা বলি, এরকম কিছু মাইক্রো টাইটার প্যালেট থাকে। এবং সাধারণত আমরা যে কাজটা করি, আমরা আগে থেকে এটার মধ্যে কিছু অ্যান্টিবডি অথবা অ্যান্টিজেন এখানে ফিক্স করে রাখি এই মাইক্রো টাইটার প্যালেটের মধ্যে। সো এই যেহেতু এগুলো করে রাখি, এখানে অ্যাবজর্ব করে রাখি, লাগাই রাখি, এই জন্য এটাকে আমরা বলি সরবেন্ট, ইমিউনোসরবেন্ট। হ্যাঁ, অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি যেহেতু লাগিয়ে রাখতেছি তাই ইমিউনোসরবেন্ট। আর এনজাইম লিঙ্ক কেন সেটা আমরা জানবো এক এক করে। এখন আসো ফার্স্টে আমরা জানি যে এটা ডাইরেক্ট আছে আর ইনডাইরেক্ট আছে। তো এই টেস্ট আমরা কীভাবে করি? ধরো এটা হচ্ছে একটা মাইক্রো টাইটার প্যালেট, এটাতে একটা অ্যান্টিবডি আমি আগে থেকে লাগাই রাখছি, যে অ্যান্টিবডিটা আমি জানি যে এটা কী অ্যান্টিবডি, কিসের অ্যান্টিবডি। তো এটার আমি পেশেন্টের একটা স্যাম্পল নিলাম, সেটা হতে পারে পেশেন্টের যে কোনো স্যাম্পল নিয়ে আমি এটার মধ্যে দিলাম। দেওয়ার পরে পেশেন্টের স্যাম্পল থেকে তো অ্যান্টিজেন থাকবে, সো সেই অ্যান্টিজেনটা যদি এই অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ফেলে
তাহলে আমার যে কাজটা হবে যে আমি পরবর্তীতে আরেকটা অ্যান্টিবডি এটার মধ্যে দিব এবং এই অ্যান্টিবডিটা এনজাইম লিঙ্কড হবে। এনজাইম লিঙ্ক বলতে এখানে এটার এফসি পোর্শন একটা এনজাইম লাগানো থাকবে। তো এই জন্য এটার নাম হচ্ছে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি। তো এরপরে এখনই কি সব শেষ হয়ে গেছে? এখনও শেষ হয়নি। আমি এরপর একটা সাবস্ট্রেট দিব এর মধ্যে, সাবস্ট্রেটটা যখন দিব, এই সাবস্ট্রেটটা যে বাইন্ড করবে এই এনজাইমের সাথে ইন্টারাকশন করবে, ফলে যেটা হবে, হচ্ছে ক্রোমোজেন নামে একটা টার্ম আছে, ক্রোমোজেন। এই ক্রোমোজেনটা এর কারণে এখানে ক্রোমোজেন থাকে, যেই ক্রোমোজেনের কারণে এখানে কালার চেঞ্জ হয়। এই পুরো জায়গাটাতে একটা কালার চেঞ্জ আমরা লক্ষ্য করি। ধরো এই যে এখানে কালার চেঞ্জ দেখানো হয়েছে, এখানে কালার চেঞ্জ হবে এবং এই কালার চেঞ্জের কারণে আলটিমেটলি আমি বুঝতে পারবো যে এখানে কী ঘটনা ঘটতেছে, এখানে কী অ্যান্টিজেন আমি পাইলাম। সো এই বিষয়গুলো, হ্যাঁ, যে পজিটিভ রেজাল্ট ইন্ডিকেট করবে যে অ্যান্টিবডির সাথে রিয়াকশন করছে, সেরকম একটা পজিটিভ রেজাল্ট এখানে ইন্ডিকেট করবে। সো আলটিমেটলি এখানে কেন এটাকে স্যান্ডউইচ বা ডাইরেক্ট বলা হয়? স্যান্ডউইচ বলা হয় এই কারণে, কারণ এখানে দুইটা অ্যান্টিবডির মাঝে, একটা হচ্ছে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি, একটা হচ্ছে যেটা আগে থেকে অ্যাডজর্ব অবস্থায় ছিল, অ্যাডজর্ব লাগানো ছিল, সরবেন্ট ছিল, ইমিউনো সরবেন্ট আমরা এই জন্য বলতেছি, মাইক্রো টাইটার প্যালেটের সাথে। সো এই জন্য দুইটার মাঝে যেহেতু অ্যান্টিজেনটা চিপকাই থাকে, এই জন্য এটাকে আমরা বলি স্যান্ডউইচ। আমরা জানি যে দুইটা ব্রেডের মাঝে যখন আমরা কোনো কিছু দিয়ে দিই তখন সেটাকে আমরা স্যান্ডউইচ বলি। আচ্ছা, সো কাহিনীটা আশা করি বুঝতে পারছো। এখন আসো ইনডাইরেক্টের ক্ষেত্রে কী হয়। এক্ষেত্রে আমরা অ্যান্টিজেন দিই এবং অ্যান্টিজেন দিয়ে আমরা কী করি, আমরা পেশেন্টের সেরাম দিব। পেশেন্টের সেরামের মধ্যে একটা অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবডি যদি থাকে এই অ্যান্টিজেনের জন্য, তাহলে এই অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করবে। এখন যে কাজটা করি, আমরা এখানে আরেকটা অ্যান্টিবডি দিব এবং আরেকটা অ্যান্টিবডি দিব। কী অ্যান্টিবডি? ওই যে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি। এরপরে আমরা ওই যে আবার সাবস্ট্রেট দিব, এবং সাবস্ট্রেট দেওয়ার পর ওই সাবস্ট্রেটটা এনজাইমের সাথে রিয়াক্ট করে এরা হচ্ছে ওই ক্রোমোজেনের মাধ্যমে আবারও একটা কালারের চেঞ্জ করবে এবং এই কালারের চেঞ্জ যদি করে তাহলে আমরা পজিটিভ রেজাল্ট বুঝি। ফলে আমরা কিন্তু দেখো ইনডাইরেক্টের মাধ্যমে আমরা অ্যান্টিজেন অ্যাবজর্ব করে বা অ্যান্টিজেনকে লাগাই দিয়ে প্যালেটেরটার সাথে বা এই মাইক্রো প্যালেটের সাথে লাগাই আমরা কিন্তু অ্যান্টিবডিটাকে ডিটেক্ট করতেছি। আর ডাইরেক্টে আমরা হচ্ছে অ্যান্টিবডি অলরেডি লাগাইছি, আমি অ্যান্টিবডিটা জানি, আমি অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতেছি। সো এই দুইটা টেস্টের মধ্যে ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, ডাইরেক্ট টেস্টটা কোন ক্ষেত্রে করা হয়? ডাইরেক্ট টেস্ট হচ্ছে যে আমরা অ্যান্টিজেন ডিটেকশনের জন্য করি এই সকল ক্ষেত্রে। আর ইনডাইরেক্টটা হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশনের জন্য করি এই সকল ক্ষেত্রে, টক্সোপ্লাজমা গন্ডি, কালাজ্বর, ফাইলেরিয়া, তারপরে এই সকল এর বিরুদ্ধে যে অ্যান্টিবডিগুলো সেগুলো। আচ্ছা, এরপর আসো কিছু ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট নিয়ে আমরা একটু কথা বলবো। তো ইমিউনোফ্লুরেসেন্স টেস্টটা একটা সহজ কথা, যে ধরো আমি এটার মধ্যে আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, বা এটাকে আমরা হচ্ছে কি বলি, ফ্লুরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট বা ফ্যাটও বলা হয়, ঠিক আছে। এটাতে আমরা কী করি, ধরো আমরা একটা অ্যান্টিজেন জানি, এটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন অনুযায়ী। এখন এটার বিরুদ্ধে আমি একটা অ্যান্টিবডি আমি হচ্ছে ধরো একটা অ্যান্টিবডি আমি এটার বিরুদ্ধে দিব এবং যেটা হয়, আচ্ছা সরি, এখানে আমি অ্যান্টিজেনটা জানি না, ধরো এটা পার্সনের স্যাম্পল থেকে আমি পার্সনের স্যাম্পলটা দিলাম, আমি এটা যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কা এটা আমি জানতাম না, ঠিক আছে। আমি জাস্ট পার্সনের স্যাম্পলটা কালেক্ট করে আমি এটা মিশাইলাম কিসের সাথে, একটা অ্যান্টিবডি, যে অ্যান্টিবডিটাকে ডাই করা হয়েছে, মানে কালার করা হয়েছে কিছু ফ্লুরেসেন্টের মাধ্যমে, ডাইয়ের মাধ্যমে। ফ্লুরেসেন্ট মানে এটা চকচক করবে, আলোকিত হবে। সেরকম কিছু ডাইয়ের মাধ্যমে, ফ্লুরেসেন্ট ডাই, কিছু ফ্লুরেসেন্ট ডাইয়ের নাম যেমন আমরা বলতে পারি যে, যেমন ধরো এই যে ফ্লুরেসিন বা রডামাইন, এগুলো হচ্ছে ফ্লুরেসেন্ট ডাই। এগুলো ইউজ করে অ্যান্টিবডিটাকে এভাবে ফ্লুরেসেন্স করা হয়েছে। এটাকে যদি আমি এটার সাথে মিশাই এবং পরবর্তীতে যদি দেখা যায় যে এখানে এভাবে রিয়াকশন এরা করতেছে, পাশাপাশি এটা একটা আলোকিত ফ্লুরেসেন্স দিচ্ছে বা আলোকিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলি যে আচ্ছা তাহলে এটা গ্রুপে স্ট্রেপ্টোকক্কাই। সো এইভাবে আমরা হচ্ছে এই অ্যান্টিজেনটা জানি না, বাট অ্যান্টিবডিটা আমি ফ্লুরেসেন্স ডাই দিয়ে আমি ইউজ করে আমি বুঝতে পারতেছি যে অ্যান্টিজেনটা কী, অ্যান্টিবডিটা আমি জানি। আচ্ছা, এটা ডাইরেক্ট। আর ইনডাইরেক্টের ক্ষেত্রে যেটা হয় যে এখানে আমি অ্যান্টিজেনটা জানি, তো অ্যান্টিজেনটা জানার পরে আমি পেশেন্টের সেরাম ধরে এটার সাথে মিশাইলাম। তো মিশানোর পরে যদি এমন হয় যে পেশেন্টের সেরামে যে অ্যান্টিবডিটা আছে সেটা এটার সাথে রিয়াক্ট করে গেছে, ধরো সাপোজলি এটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম, আমি ল্যাবরেটরিতে ট্রিপোনেমা প্যালিডামটা দিছি, মানে আমি সাসপেক্ট করতেছি যে পার্সনের ট্রিপোনেমা প্যালিডাম বা সিফিলিস দ্বারা ইনফেকশন হইতে পারে, সেই জন্য আমি পার্সনের স্যাম্পলের সাথে, সেরামের সাথে আমি মিক্স করলাম ট্রিপোনেমা প্যালিডামকে। এখন এরা যদি ইন্টারাক্ট করে, রিয়াকশন করে, তাহলে তার পরবর্তীতে আমরা আবার একটা ফ্লুরেসেন্স ডাই লেভেলড একটা অ্যান্টিবডি দিলাম। এরাও যদি পরবর্তীতে ফ্লুরেসেন্স দেয় এবং পাশাপাশি এরা রিয়াকশন করে স্পাইরোচিটস আমরা পাই, তাহলে আমরা শিওর হই যে এটা ট্রিপোনেমা প্যালিডাম। সো আলটিমেটলি কিন্তু এটা টু স্টেজে হচ্ছে, ঠিক আছে, এই জন্য এটা ইনডাইরেক্ট।
এখানে আমরা অ্যান্টিজেনটা জানি। আচ্ছা, ঠিক আছে। এবং এই যে অ্যান্টিবডিটা আমরা পরে দিতেছি এটাকে আমরা বলতেছি ডাই লেভেলড অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে তার মানে ডাইরেক্টের মাধ্যমে আমরা অ্যান্টিজেনটা ডিটেক্ট করি, কারণ আমরা অ্যান্টিবডিটা জানি, অ্যান্টিজেনটা জানি না। আর ইনডাইরেক্টের মাধ্যমে আমরা অ্যান্টিজেনটা জানি, অ্যান্টিবডিটা জানি না, এই জন্য অ্যান্টিবডি ডিটেক্ট করি। ওয়েস্টার্ন ব্লট টেস্টটা দেখো, আমরা ধরো একটা পার্সন এইডসে আক্রান্ত একটা পার্সন, সো তার এইচআইভি আছে। সো এইচআইভি যেহেতু আছে, সো এই পার্সনটার ক্ষেত্রে আমি কী করলাম, আমি ধারণা করলাম যে তার এইচআইভি হইতে পারে। সো আমি কী করলাম, আমি হচ্ছে বাইরে থেকে একটা এইচআইভি ভাইরাস, এই ভাইরাসটা ল্যাবরেটরিতে এই ভাইরাস থেকে আমি কিছু প্রোটিন, ওইটার যে গ্লাইকোপ্রোটিন থাকে আমরা জানি যে সারফেসে, এই যে গ্লাইকোপ্রোটিন 120, গ্লাইকোপ্রোটিন 41, P24 বা P17, এগুলো বিভিন্ন প্রোটিন। সো এই প্রোটিনগুলোকে আমি আলাদা করলাম, আলাদা করে আমি জেলের মধ্যে দিলাম ভাইরাল প্রোটিনগুলোকে সেপারেট করে আমি এটাকে আমরা অ্যাক্রাইলামাইড জেল বলতে পারি, ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এটাতে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে পেপারে ট্রান্সফার করলাম, পেপারে। সো জেল থেকে যে পেপারে আমি দিলাম, এই যে ট্রান্সফারটা, এটাকে আমরা বলি ব্লটিং। সো আমরা ব্লটিংটা করলাম, এই জন্য এটার নাম ওয়েস্টার্ন ব্লট। আমরা দেখব তো পেপার থেকে আমরা কী করলাম, আমরা পেপারে কী করলাম, এবার এই পেপারটাতে আমরা হচ্ছে যে পার্সনটা আমি ধারণা করতেছি যে তার এইচআইভি ইনফেকশন থাকতে পারে, তার সেরাম আমি দিলাম, পেশেন্টের সেরাম আমি দিলাম। তো পেশেন্টের সেরাম দিলে সেই পেশেন্টের সেরামে তো এইচআইভি অ্যান্টিবডি থাকবে, তাহলে ওই অ্যান্টিবডিগুলো কী করবে, এই যে বিভিন্ন অ্যান্টিজেনগুলো ছিল ভাইরাল প্রোটিন, সেগুলোর সাথে রিয়্যাক্ট করবে। সো পেপারের মধ্যে এই ঘটনা ঘটলো। তো ঘটার পরে আমি এখানে এই রিয়াকশানটা ঘটার পরে, অর্থাৎ আলটিমেটলি ধরো এই যে ভাইরাল প্রোটিন, এখানে এইচআইভি যে অ্যান্টিবডি সেগুলো রিয়্যাক্ট করবে। রিয়্যাক্ট করার পরে এখানে আমি কী করলাম, আমি আবার একটা অ্যান্টিবডি দিলাম, এবং এই অ্যান্টিবডিটা হচ্ছে এনজাইম লিঙ্কড, ঠিক আছে। এবং এখানে আমি আবার একটা সাবস্টেট দিলাম, এই সাবস্টেটটা এই এনজাইমের সাথে বাইন্ড করলো, এবং বাইন্ড করে এখানে একটা মানে রিয়াকশান করলো, এবং এখানে একটা কালার পাওয়া যায়, কালার ব্যান্ড। আলটিমেটলি এই ঘটনাটা কিন্তু ইলাইসার সাথে মিলে যাচ্ছে, কারণ এই ওয়েস্টার্ন ব্লট টেস্টটা ইলাইসার মাধ্যমেই কিন্তু করা হয়। সো আলটিমেটলি তাহলে কি হচ্ছে দেখো, এই সিকোয়েন্সটা মনে রাখবা। এখানে এটা ছিল হচ্ছে মানে পার্সনের বডিতে সেরামে যে অ্যান্টিবডিটা, অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি সেটা, আর এটা হচ্ছে বাহির থেকে আমি দিছি, এটা হচ্ছে একটা আইজিজি অ্যান্টিবডি বলতে পারো, যেটা হচ্ছে এনজাইম লিঙ্কড। এরপরে আমি একটা সাবস্টেট দিলাম, যে সাবস্টেটটা দেওয়ার কারণে একটা কালার্ড ব্যান্ড পাইলো, এর ফলে আমি পজিটিভ পাই। ওয়েস্টার্ন ব্লট কিন্তু একটা কনফার্মেটরি টেস্ট এইচআইভির ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসো ইমিউনো ক্রোমাটোগ্রাফি টেস্ট বা আইসিটি, যেটা এটার ক্ষেত্রে মনে রাখবা সহজ কথা, আমরা প্রেগনেন্সি টেস্টের জন্য অনেকে কিট ইউজ করে, দেখবা তুমি দেখে থাকলে দেখছো, না দেখলে নাই। তুমি যদি ফার্মেসিতে বলো যে প্রেগনেন্সি কিট লাগবে, সে কিন্তু তোমাকে প্রেগনেন্সি কিট দেবে। এবং এখানে কিট এর জন্য ধরো তুমি কোনো একটা স্যাম্পল, যেমন যারা প্রেগনেন্সি টেস্ট করতে চায়, ফিমেলরা কিন্তু নিজে নিজে এই টেস্টটা করতে পারে, ধরো ইউরিন স্যাম্পল হিসেবে ইউজ করতে হয়, এবং স্যাম্পল ইনপুট দেওয়ার এখানে একটা এই কিটটাতে বা এই স্ট্রিপটাতে এরকম একটা জায়গা থাকে। সো এখানে ইউরিনটা ফার্স্টে দিলা, পরবর্তীতে দেখা যায় এটা কিন্তু মানে এখানে এটার মধ্যে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এই যে ইউরিনে যে অ্যান্টিজেনটা বা বলতে পারো যে ইউরিন থেকে যে কম্পোনেন্ট, সেগুলো বিভিন্ন অ্যান্টিবডি এখানে প্লেস করা থাকে, এবং সেগুলো আসলে বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে এখানে একটা কালারেশন দেয়, ঠিক আছে। এখানে একটা কালারেশন দেয়। সো এই কালারেশনের মাধ্যমে আমরা বুঝি যে পজিটিভ। যেমন ধরো এই যে পজিটিভ টেস্টের ক্ষেত্রে যেটা হয় যে এটা হচ্ছে কন্ট্রোল এর দাগ, বা আমরা বলতে পারি কন্ট্রোল লাইন, এটা হচ্ছে টেস্ট লাইন। সাধারণত পজিটিভের ক্ষেত্রে কন্ট্রোল টেস্ট দুইটার ক্ষেত্রে এরকম দুইটা দাগ থাকে, এখানে ভুল আছে একটু, হ্যাঁ এখানে। আর নেগেটিভের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে শুধুমাত্র কন্ট্রোলে দাগ থাকবে, টেস্টে কোনো দাগ থাকবে না। সো যদি দুইটা দাগ থাকে তাহলে মানে পজিটিভ কন্ট্রোলে টেস্টে, আর যদি শুধু কন্ট্রোলে থাকে তাহলে সেটা নেগেটিভ, হ্যাঁ। আর যদি কোনোটাতেই না থাকে তাহলে সেটা ইনভ্যালিড, আর যদি শুধু টেস্টে থাকে তাহলেও ইনভ্যালিড। সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, হ্যাঁ। তো এখানে আমি আর বেশি কথা বলবো না, জাস্ট মনে রাখবো যে এটা আমরা প্রেগনেন্সি বাদেও, এটা ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যে অ্যান্টিবডিগুলো টেস্ট করি আইজিএম, আইজিজি, এই অ্যান্টিবডিগুলার টেস্টও এই স্ট্রিপ টেস্টের মাধ্যমে করা হয়, যেটাকে আমরা ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট বলি, বা ম্যালেরিয়া, কালাজ্বর, হেপাটাইটিস, তারপর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ইনফেকশন বা এসআইভির ক্ষেত্রে আমরা কিন্তু ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট করতে পারি, বিভিন্ন স্ট্রিপ থাকে এই জন্য। আচ্ছা, মানে ডিজিজটা অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট এগুলো বোঝার জন্য এটা কিন্তু খুবই মানে একটা র্যাপিড টেস্ট আমরা বলতে পারি, মাত্র 10 থেকে 15 মিনিট হয়তো বা ম্যাক্সিমাম সময় লাগতে পারে, মানে অতটা বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি করা যায়। ফ্লো সাইটোমেট্রি, এটা নিয়ে এখন একটু কথা বলি। ফ্লো সাইটোমেট্রি মানে কি? ফ্লো সাইটোমেট্রি মানে হচ্ছে আমরা ধরো এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে CD4+ যে সেল, সেটা কাউন্ট করি না, ধরো এটা কাউন্ট তো করা লাগে, কারণ এটা যদি ধরো 200 হয়ে যায় বা 200 থেকে কম হয়ে যায় এই সেলের কাউন্ট পার মাইক্রোলিটার ব্লাড, তাহলে কিন্তু আমরা বলি যে খুবই ইমিউনো ডেফিসিয়েন্সি আছে, খুবই ইমিউনো সাপ্রেশন। তাহলে এই সেল কাউন্ট আমরা ধরো করবো, তাহলে আমি কী করবো, আমি হচ্ছে ধরো পেশেন্টের সেল বলতে এইচআইভির ক্ষেত্রে আমি ধরলাম CD4+ যে সেল, এই সেলকে আমি একটা মনোক্লোনাল অ্যান্টিবডি এটার সাথে মিক্স করব। মিক্স করার পরে পার্সনটা মানে এটার জন্য যে স্পেসিফিক মনোক্লোনাল অ্যান্টিবডি সেটার সাথে আমি মিক্স করব। মিক্স করলে এই মেশিনটা বুঝতে পারবে যে আচ্ছা
তাহলে এই পার্সেন্টটা হচ্ছে CD4+ কাউন্ট আমার লাগবে। সো তখন কি করবে, এটার মধ্যে এই মেশিনের মধ্যে, এবং এটা একটা কম্পিউটারাইজড প্রসেস, ঠিক আছে, কম্পিউটারাইজড একটা প্রসেস। তো দেখা যায় যে এখানে হচ্ছে ধরো এই যে আমি একটা মানে মনোক্লোনাল অ্যান্টিবডি এবং ধরো CD4+ সেলের সাথে বাইন্ড করলো, এবং বাইন্ড করার পর এটা এই মেশিনের মধ্যে দিয়ে যাবে, এবং এখানে ধরো এক একটা সেল এখানে দিয়ে বের হবে, এবং বের হওয়ার পাশাপাশি এখানে না এক ধরনের লাইট দেওয়া হয়, লেজার লাইট আমরা বলি, লেজার লাইট দেওয়া হয়, এবং ওই লাইটের মাধ্যমে আমরা এই সেল কাউন্টটা করতে, বা সেলের কাউন্ট থেকে শুরু করে সেলের সাইজ শেপ এগুলো বোঝা যায়, এবং সেখানে গ্রানিউলস আছে কিনা আরও অনেক হিসাবে এখানে বোঝা যায়। সো এখানে এবং মনোক্লোনাল অ্যান্টিবডিটা আমি যখন এখানে দিয়েছিলাম তার সাথে কিন্তু আমরা বিভিন্ন ডাই ইউজ করি, যেমন ফ্লুরেসেইন বা রোডামাইন, হ্যাঁ, এরকম বিভিন্ন ডাই ইউজ করা যেতে পারে, এবং সেলস কিন্তু 1 বাই 1 পাস করা হয়, 1 বাই 1, এবং লেজার লাইট বিমের মাধ্যমে এখানে হচ্ছে সেলটার উপর মারা হয় লেজার লাইট, এবং আলটিমেটলি আমরা সেল কাউন্ট করতে পারি, এবং এটাকে আমরা ফ্লুরেসেন্স অ্যাক্টিভেটর সেল সর্টার বা FACSও বলতে পারি এই মেশিনটাকে। এবং এটার মাধ্যমে আমরা CD4 সেল কাউন্ট করতে পারি, তারপরে লিউকোসাইট স্পেসিফিক মার্কারের মাধ্যমে আমরা বিভিন্ন লিম্ফোমাতে আমরা এটা করতে পারি। সো এই বেসিক কথাগুলো জানলেই হচ্ছে। সো এতগুলো টেস্ট জানলাম আমরা, এখন আরও কিছু টেস্ট নিয়ে আমরা একটু জানতে পারি, যেমন ধর হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন নিয়ে জানছি, এরপর আসো এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট টেস্ট নিয়ে আমরা বলছি, ইমিউনোফ্লুরেসেন্স বা ফ্লুরেসেন্স যে অ্যান্টিবডি, এটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি। আরেকটা আছে কাউন্টার ইমিউনোফ্লুরেসেন্স, এটাতে যেটা হয় যে ধরো এটা হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে শান্ত, আমরা ধরো এই যে একটা ক্যাথোডের দিকে যায় হচ্ছে অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি হচ্ছে অ্যানোডের দিকে যায়। সো একটা তড়িৎদ্বারে আমরা চিন্তা যদি করি, একটা পজিটিভ একটা নেগেটিভ প্রান্ত আছে, এবং অ্যানোডের দিকে যেটা যাবে সেটা হচ্ছে অ্যান্টিবডি, রাইট, অ্যানোডের দিকে যেটা যাবে সেটা অ্যান্টিবডি, আর ক্যাথোডের দিকে যেটা যাবে সেটা অ্যান্টিজেন। সেইভাবে আমরা একটা টেস্ট করতে পারি, এবং এটা বিভিন্ন টেস্টে করা যাইতে পারে, যেমন ধরো এই যে নিসে মেনিনজিটাইটিস, স্ট্রেপ্টোককাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, যে সকল পলিস্যাকারাইড অ্যান্টিজেনযুক্ত যে সকল মানে ব্যাকটেরিয়া আছে, বা হচ্ছে ধরো ভাইরাল অ্যান্টিজেন অ্যান্টিবডি বিভিন্ন ডিটেকশনে, বা হচ্ছে কার্সিনোইমিউনিক অ্যান্টিজেন যেটা হচ্ছে CEA, এটা একটা অনকোফেটাল অ্যান্টিজেন আমরা বলি, এটা ডিটেকশনে, ফাঙ্গাল পলিস্যাকারাইড যেগুলো আছে, যেমন হচ্ছে ফাঙ্গাল পলিস্যাকারাইড অ্যান্টিজেনের মধ্যে যেমন ধরো হচ্ছে ওই যে আমরা কি জানি, স্ট্রেপ্টোককাস না, যেটা হচ্ছিল ক্রিপ্টোককাস নিওফরমেন্স, এটা আমরা ডিটেকশনে ইউজ করতে পারি। সো ওভারঅল কথা এগুলা আমরা কিন্তু দেখলাম। এখন আসো আমরা আলটিমেটলি যে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করে একটু শেষ করে ফেলবো, সেটা হচ্ছে ভ্যাকসিন। আমরা একটু ভ্যাকসিন নিয়ে আলোচনা করবো। ভ্যাকসিন বলতে আমরা কী বুঝি, আমরা সবাই জানি যে ভ্যাকসিনের মধ্যে ফার্স্টে টাইপগুলো আমি বলি, যে কিছু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হতে পারে। এখানে আমরা একটা ধরো টিউবারকুলোসিস দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে এখানে আমরা টিউবারকুলোসিসেরই অ্যান্টিজেন ইউজ করি, ওই ব্যাকটেরিয়াটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসেরই অ্যান্টিজেন আমরা ইউজ করি, কিন্তু একটু এমন ফর্মে যেটা ডিজিজ যাতে না করতে পারে, কিন্তু স্টিল কিন্তু এখানে ভ্যাকসিন ডেরাইভড ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো যাই হোক, BCG, তারপরে ওরাল পোলিও ভ্যাকসিন, তারপরে টাইফোরাল ভ্যাকসিন, এগুলাতে কিন্তু আমরা লাইভ অ্যাটেনুয়েটেড। ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন মানে হচ্ছে যেগুলাতে এক্সাম্পলগুলো জানা লাগবে, এগুলো MCQতে আসে। সো ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন যেগুলো, সেগুলোতে কিন্তু এগুলাকে কিল করে, মানে এগুলার ধরো পার্টোসিস হয় বডিটেলা পার্টোসিস দ্বারা, সেই বডিটেলা পার্টোসিসের যে অ্যান্টিজেন সেটাকে কিল করে এখানে ইউজ করা হয়। আচ্ছা, তারপর টক্সের ভ্যাকসিনের এক্সাম্পল টিটিনাস টক্সের, ডিপথেরিয়া টক্সের। তারপর হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন, সেলুলার ফ্র্যাগমেন্টস বা সাবইউনিট ভ্যাকসিন, এর মধ্যে আছে নিউমোকক্কাল, ম্যানিঙ্গোকক্কাল। কম্বাইন্ড ভ্যাকসিনের মধ্যে আছে DPT, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটিনাস। তারপরে MMR, মিজেলস, মাম্পস আর হচ্ছে রুবেলা। তারপরে পেন্টাভ্যালেন্টের মধ্যে অনেকগুলো আছে, 5টা ভ্যাকসিন আমরা জানি। সো সেগুলো তো আছে। তারপর হচ্ছে এগুলো আমাদের EPI শিডিউলের মধ্যে আছে, তবে MMR নাই, আমাদের EPI শিডিউলে MR আছে। আচ্ছা, তারপর হচ্ছে হেপাটাইটিস B ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। সো এই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, MCQতে থাকে। সো ইমিউনাইজেশন ভ্যাকসিনেশন কী জিনিস সেটা আমরা জানি, এবং কমন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কী কী আছে, যেমন পোলিও, মিজেলস, মাম্পস, এগুলোও কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড। রুবেলা, সো MMR, এগুলো হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড। তারপরে চিকেন পক্সের ভ্যাকসিনও কিন্তু লাইভ ভাইরাল ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা, রোটাভাইরাস, এগুলো লাইভ ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জার মধ্যে লাইভ ভ্যাকসিন বাদেও অনেক ভ্যাকসিন আছে যেগুলো আমরা পড়ছি ইনফ্লুয়েঞ্জার লেকচারে। আর কিল ভ্যাকসিনের মধ্যে আছে যেমন পলিওর মধ্যে আচ্ছা দেখো, ওরাল পোলিও ভ্যাকসিন এটা হচ্ছে লাইভ, কিন্তু IPV আছে একটা, IPV ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটা হচ্ছে যে সক আমরা বলি, আর ওরাল পোলিও ভ্যাকসিনকে আমরা স্যাবিন বলি, স্যাবিন। সো এটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কিন্তু আমাদের লাইভ অ্যাটেনুয়েটেড, বাট কিল্ড হচ্ছে সকটা, যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তারপরে র্যাবিস, হেপাটাইটিস A, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে কিল্ড, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমরা পড়ে নিব, এবং এই জিনিসগুলো আমরা কিন্তু জাস্ট একটু দেখে নিব, তাইলেই হচ্ছে। আচ্ছা, লেকচারটাকে আর বড় করতে চাই না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।